আপনি একটু খেয়াল করে দেখেন, আপনারা 5 স্টার হোটেলে ইফতারি কোথায় করলেন, কে আপনাদের চাঁদা দিল, সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই। আপনারা রূপায়ণটার মধ্যে 2টা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন, আপনারা এই 8 মাসে এটা আপনারা এটা জবাব দিতে পারেন নাই। আপনাদের শোডাউন করলেন কোত্থেকে গাড়িতে, এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই। আপনারা কেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে, তারপরে আপনারা এটার নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই। আপনারা বিবৃতি দেন না এমন না, কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন। জনাব নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি, এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি। টক শো থেকে আপনি কথা কইলেন, এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো? আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন, একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ, এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ? কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে একটা নতুন বন্দোবস্ত আনছেন? একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের। আচ্ছা খালেদ ভাই, বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো। আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন। এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায়সারা ভাবে ফেরানো যাবে না, এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে। এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি। শুধু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই গত 53 বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না। এবং আমরা জন্ম নেওয়ার আগে থেকেই এই আলোচনা, আপনি যে 8 মাস বললেন, জন্ম নিয়েছে 1 মাস আগে, এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি। আপনার একটা জিনিস, একজন ব্যক্তি একটা রাজনৈতিক দল একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায়সারা হওয়া যাবে না। বরং আমাদের হোমওয়ার্কটা হচ্ছে, আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায়, যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য। বিএনপি এবং এই যেসব রাজনৈতিক দল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই, তারা কি পেশি শক্তি দেখায় নাই, তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন জায়গায়? এটা তো আপনি অনেক অভিজ্ঞ, আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতা। আমি বলি আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব, যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে। বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায়সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায়। এবং এই ইফতারের কথা এবং রূপায়ণ টাওয়ারের অর্থের কথা আমরা বারবার বলেছি, সেটা টকশো অন্যতম মাধ্যম বাংলাদেশের। পরিষ্কার বিবৃতি দিতে কি অসুবিধা? বিবৃতি দিতে কি অসুবিধা আপনাদের? বিবৃতি দিতে কি অসুবিধা? ভাই এটা না, কোনো অসুবিধা নাই, কারণ আমরা মনে করেছি মানে এটা লিখিত কোনো কথা বলছেন না কেন? যে নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই, একটু বলতে অসুবিধা কোথায়? আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন পীড়নের কালচার এই বিগত দশকগুলোতে ছিল, আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে? আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না, পুরো সেন্টেন্সটা একটু শেষ করি। আপনাকে মনে হয় যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে ছিল, আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল, ডোনেশন দিল, সেটা প্রকাশ করার মতো পরিবেশ এদেশে বিগত রাজনৈতিক দলগুলো সৃষ্টি করে রেখেছে? একটা সামান্য ফেসবুকে একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, সেখানে আপনি মনে করেন যে আমরা আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব? আর শুধু কি একটা রাজনৈতিক দল, শুধু এনসিপি? আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময়। আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন। এটা আমার একটা আশা। আমার একটা আশা। আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদান মানে ডোনেশন, এটা কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ডোনেশন কালেক্ট করব, এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সি মাধ্যমে আমাদের ফিনান্সিয়াল এখন পাচ্ছেন না, তখন কেমনে পারবেন? আপনি তো উন্নত দেশে থাকেন, ওখানে পলিটিক্যাল পার্টিগুলোতে কিভাবে মেইনটেইন হয়, সেখানে কিভাবে মেইনটেইন পরিষ্কার? আমরা কি এটা একটা অ্যাডপ্ট করতে পারি না? আপনি কি জানেন না যে জো বাইডেনের তখন পারবেন, এখন পারতেছেন না কেন? তখন পারবেন, এখন পারতেছেন না। মাত্র 1 মাস হয়েছে এসেছি, শুরু থেকে এটা করে নিলেন না কেন? যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে 5 টাকা চাঁদা দিচ্ছে, সেটা আগে দেখাই দিতাম। এজন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই, আমরা করেছি। আমাদের এই এবং আপনি বিএনপি আওয়ামী লীগের মতই আর একটা পলিটিক্যাল পার্টি করতেছেন না, এটা আপনি এত তাড়াতাড়ি 1 মাসে আপনি যে আমি 1 মাসে বুঝতে পারি সেটা বলে না। সবাই বলে যে মর্নিং শো দা, মর্নিং অলওয়েজ নট শো দা দিস। এবং আমি আপনাকে বলি যে আমরা
জুলাই অগাস্টে গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো, এরপর জাতীয় নাগরিক কমিটি, এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম। এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না, এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে। এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই, এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে, এখানে চিকিৎসক আছে, আইনজীবী আছে, ব্যবসায়ী আছে, এবং আমি একটু শেষ করি, এখানে কিন্তু প্রকৌশলী আছে, এখানে টিচার আছে, সাংবাদিক আছে, এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে। এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয়, এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলউইশাররা দিয়ে থাকেন। এখন এগুলো যে আমরা প্রকাশ করব, আমাদেরকে কিন্তু একটাই, বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব, আপনি হয়তো 1 মাসে পারতেন, আমরা এটা পারি নাই, এটা আমাদেরকে সময় নিয়ে। ডক্টর জাবিন, আমি একটু বলি, ডক্টর জাবিন, ঘোষণা দিয়ে যেমন ধরা যায়, আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুভা জাবিনও এটার মধ্যে চাঁদা দেন, কারণ ডক্টর তাজনুভা জাবিনের এই চাঁদা দেওয়ার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, এবং তিনি সেটি দেনও। এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো, দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না, মানে এটা কেমন কথা? অবশ্যই বলতে পারবো, অবশ্যই, কেন বলতে পারবো না? আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না, কিন্তু যারা একটা নতুন, আমরা তো একবারও বলি না যে খালেদ ভাই আমরা বলবো না। আপনাকে আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয়, আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি, এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায়, যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে। কিন্তু 1 মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতারগুলো যখন হয়, তখন 1 মাসও হয় নাই, ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় না। বারবার একই উত্তর দিয়েছি। রাইট, একই উত্তর আপনারা দিয়ে গেছেন। আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন। আমরা দেখতেছি, আমরা যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি, তারা গ্রেপ্তার হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না, তারা সুখে শান্তিতে আসে, হচ্ছে আমাদের। এটাও আপনারা একটু শুনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন। আমি একটু মনিয়াপার কাছে যাই। মনিয়াপা, আপনারা মানে আমরা 1 মাসের কম, মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে, 1 মাস ইনফেন্সি, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো, ইফতার কেমনে করছো, আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন। কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন, তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে, গত 15 বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন, আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে, মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে, এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা, এটাকে আপনারা দেখান কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন, আমরা কি এটা কইতে পারি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই, তাসনুভা যে কথাটা বললেন এতক্ষণ, প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন, বিএনপির বয়সটাও বললেন 47 বছর। 47 বছরের যে বিএনপি, যার নামে আওয়ামী লীগ 1.5 লক্ষের অধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে, শুধু আসামি আছে, যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই। আমি এটা অহংকার করে বলছি না, এটাই সত্য। এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন 1 মাসের একটা দল, তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না, কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না। টিউশনি করা যে উপদেশটা 6 কোটি টাকা, না আপা, আপনি কথা বলেন, 30,000 আপনি কথা বলেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টির কাছে, তাহলে আপনি আরেকটা প্রশ্ন এনে তো লাভ নাই, টিউশনি করেন যে তার জবাব আমরা সে দিবে। আমি সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব। আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল, কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই 1 মাসের একটা বাচ্চা দলের, শিশু দলের 53 কোটি টাকা। এই কথা সত্য না, এই কথা সত্য না, এটা বিএনপি প্রপাগান্ডা, এটা বিএনপি প্রপাগান্ডা। আমি এটাও বলি নাই, পত্রিকায় দেখেছি, আমি পত্রিকায় দেখে কথা বললাম। আমি এটাও বলি নাই যে পিজি হাসপাতালের 8টা-10টা রুম মাসের পর মাস আটকে রেখে, আপনার কি বলে কেবিন আটকে রেখে, সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলা, আপা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন আপা। আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা, বিএনপি প্রত্যেক বছর বিএনপির যে অফিস আছে, অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা থাকে, এটা আমি দেখছি আপা। এটা আমি আপনাকে বলি, এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি। এইটা একটা এমনই, মানে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, এটা আমি আপনাকে বলি যে আমি আপনাকে বলি বিদেশি সংস্থার কথা যেরকম হইতেছে, আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে, বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে থাকেন সেই দেশের ওয়েবসাইটে ঢুকে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি 300 আসনে মিনিমাম আপনার
5টা করে যদি ক্যান্ডিডেট থাকে, একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য, কোনো অযোগ্য নাই, 5টা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে, তাহলে 3 5 1500, রাইট 1500 ক্যান্ডিডেট আছে। 1500 ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সবচেয়ে ধনী, এবং রাইট, এবং আওয়ামী লীগের আমলে তারা খুব দলীয় দারুণ ব্যবসা করেছে, সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে আওয়ামী লীগের কাছে। এইখানে যত আপনি এখানে টিপ্পণী দিতেই পারেন, হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু দালালরা থাকে, কিছু না কিছু মুনাফিকরা থাকে। আমি ওইটা বললাম। এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান, সেখানে প্রায় 30 থেকে 35 লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে, এবং তার মধ্যে 15-20 লক্ষ আপনার সিলেটি আছে, আপনি খেয়াল করেন, যাদের অনেক হোটেল আছে আপনি জানেন। যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি ওখানকার। আপনি এই কথাটা বললেন না, আপনার বিপদ হবে, আপনি আটকাবেন। আমি বলি, আপনি এই কথাটা বললেন না, আপনার আমি আটকাই, আমি আপনাকে খুবই ভালোবাসি, সেজন্য আমি আপনাকে আটকালাম। আমি আপনাকে বলি, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমাকে বলি, আমি প্রশ্নটা বলি, জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা 1500 সংসদ পদে, আমি ওটা বলি নাই, আমি সংসদ পদে যে কেউ তাকে 1500 কোটি টাকা দেয়, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু এটা 1500 কোটি টাকা আমি এটা ক্লিক করে দেখতে চাই যে এটা কোথা থেকে আসতেছে। আমার শুনেন, আমার দিতে হবে কেন? আমার যে নেতা, আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি, আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না? এখানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে, তারা যারা বিএনপি করে, তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে। আমি কিন্তু এই কথাটা বলছি, তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন কিছু করতে হবে না, কিছু করতে হবে না। একজন পাবলিক পার্সন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোত্থেকে আসতেছে। আপা একটু চাওয়া আমাদের, এটা আপনারা এক কাজ করেন, আপনারা সাংবাদিক, আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে? আমি যখন 1 মাস বয়সী, 1 মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো? আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হচ্ছে, আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে, অনেকের সাথেই হয়, তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন উনাকে, আপনারা জিজ্ঞেস করতেই পারেন ভার্চুয়াল মিটিং এ সাংবাদিকদের সঙ্গে যেদিন। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাঁদা বলি, টাকা বলি, যেটা যেভাবে হ্যান্ডেল করে, বা মানুষের টাকা, এটা কি আসলে স্বচ্ছ? মানে দিস ইজ দ্য আইডিয়াল, এটাই করা উচিত এনসিপি। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য, রাজনীতির, আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে, সেই সিস্টেম কোনোটাই ভালো নয়। যে বলেন না, পকেটের সংখ্যা যত বাড়ে, পকেট মারের সংখ্যা ততই বাড়ে। তো ওই পকেট মারের সংখ্যা বাড়াটা নেগেটিভ রাজনীতি, নেগেটিভ প্রতিযোগিতা, নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম, নেগেটিভ সবকিছু, এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে। তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্ম দেন, পজিটিভের জবাবদিহিতা, ট্রান্সপারেন্সির জন্ম দেন। সেইখানে প্রত্যেকেই, আপনি যে বলছেন যে চমৎকার একটি কথা ডক্টর জাবির বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম, কার কত কৃতিত্ব, সেটার ভাগ নিতেছি, এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না, আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপির টাকা হইলো এই না। ওরা তো, আমি বলি আপনাকে, চেবিন যেটা বলছে এটা একদম ডাহা ভুল, আমি মিথ্যা বলবো না। ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে, বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে, বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে, বাবা মাদের, তারা একদম আলাদা বাংলাদেশ করবে। আলাদা বাংলাদেশকে আমি অধম, তুমি তারও চেয়ে অধমতর, অধিকতর অধমতম হইবে না, এটা তো না। এটা কবি কি বলেছে? আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে আসি, আমরা একদম শেষ পর্যায়ে। আমার হাইপোথিসিস মার্কা প্রশ্নটা একটু শুনেন। বিএনপি যে 15 বছর ব্যর্থ হয়েছে, এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির পাশে যাই নাই, আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায়ও ওদের না, আমরা কেউ ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে। না, ওদেরকে যারা সাহায্য অবশ্যই করছে, আপনার অরিজিনাল মাস্টারমাইন্ড ওদের সাথেই আছে। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন আপা, আপনারা কি আসলে আওয়ামী লীগের, মানে আপনারা যত গালি আওয়ামী লীগ শাসনামলে দিতেন, এখন গালি একটু কমে গেছে মনে হয় আপনাদের সাথে কি কোনো একটা? আমি একটা জিনিস বলি, শোনেন, যে মানুষটা চোখের সামনেই নাই, যে মানুষটার সবকিছু নিয়ে পালিয়েছে, যে মানুষটাকে ধরতে পারছে না, যাও ধরার কথা সেটা সরকার ধরছে না, যে মানুষটা আমার সামনে নাই। আজকে কথা কি ছিল, আমার সঙ্গে জেবিনের টকশো করার কথা ছিল না, আমার সাথে আওয়ামী লীগের একজন হয় পতিত নেতা, এমপি বা মন্ত্রী, এদের সঙ্গে করার কথা ছিল। সো যে মানুষটাই নাই, তার নিয়ে আকাইমা খালি মানে গিবত করাটা, এটা গিবতের পর্যায়ে পড়ে। আর বিচারটা আমাদের চেয়ে, বিএনপির চেয়ে পুর খাওয়া, এই 15.5 বছর
কত যে পুকুর পাড়ে ঘাটে ঘাটে আপনার কি ডুবার নিচে কিন্তু হঠাৎ করে ধান আওয়ামী খেতে লীগের প্রতি আপনাদের শুয়ে একটু থাকা ভালোবাসা মানুষগুলা। বাড়ছে কিনা মনে আপা সেটা বলেন। শোনেন, যে কোনো যে কষ্টে আছে, ভদ্রমহিলা বিদেশে আছে, দেশে আছে, না অথচ না না। না না, আমি ওটা বলছি না। ওরকম কোনো কষ্ট? আমরা বিএনপি হলো এরকম একটা দল, হ্যাঁ। উদারনৈতিক দল। বিএনপি হলো এরকম একটা দল যে দলটা এরকম যে একটা বাঘ 10টা মানুষ খেয়ে ফেলছে, তারপরে বাঘটা গুলি খায়, আহত হয়ে কাতরাচ্ছে, বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল। এটা কিন্তু সৃষ্টিকর্তা এই বিধানটা দিয়ে দিয়েছে। Okay. তার মানে এই না যে বাঘের বিচার হবে না, এটা চায় না, এটা অবশ্যই চায়। কিন্তু বাঘটাকে, যেটা আমি আপনাকে লাস্ট বলি, যে ফাঁসি দণ্ডে আসামি, ফাঁসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা। Okay. সে যদি অসুস্থ হয় তার কিন্তু ফাঁসি হয় না। Okay. আমি ওই কথাটাই বলছি। Okay, ঠিক আছে। আমি অবশ্যই আওয়ামী লীগের বিচার আমাদের চেয়ে বেশি। যে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া হয়েছে এবং ইন অ্যাবসেন্সিয়া। আমরা দেখেছি যে এই মেয়র ইশরাকের কথা বলা হয়েছে। আমরা দেখেছি এই সরকার ইভেন ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে। সেটি যৌক্তিক বা অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না। আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল, সব মানে প্রশাসন, পুলিশ, বিচারালয় সবকিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য, আপনি বলতেছেন জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না। আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই। আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা? আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক ম্যাজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা, তারপরে নিউ ইয়র্ক দেখেন, আমি টাইমস। প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে, আপনি জানেন যে এগুলো সবগুলো মামলায় রাজনৈতিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে, এটা তার চরম শত্রু। কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক, এটা আসলে আমরাও এমন চাই নাই, কিন্তু এটা হয়ে গেছে। তো এই যে অমানবিক, এবং আপনি দেখেন জনাব তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুস্তেকা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। তারপরে যতগুলো মামলা হয়েছে, সবই কিন্তু প্রতিহিংসামূলক, রাজনৈতিক। তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্ব হবে, এটাই স্বাভাবিক। কেন জানেন, আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি। আজকের যে প্রধান উপদেষ্টা আছেন, ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে। যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনি জানেন যে 1/11 পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে 1/11 প্রয়োগ করা সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার। কারণ এই মামলাটাও, যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল, সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই, বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা, কারণ কোনো তথ্য উপাত্ত কিছুই ছিল না। এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে, ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে। তো এই জায়গায় যদি আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময়। আমি আপনার একটা ছোট্ট জিনিস বলি, যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে, আমি যারা তারেক রহমানের মামলার কথাই ধরি, ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে? 21শে আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, কোন একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, সেই মামলাটা যদি আপনার তুলতেও হয়, আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে, আপনাকে বলতে হবে, কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট। আপা, সময় নিয়েছে, আপনি এরকম বলতে চান? কয়দিন হিয়ারিং হয়েছে? উনি ইন অ্যাবসেন্সিয়া কেন ছিলেন? এর আগে উনি ইন অ্যাবসেন্সিয়া ছিলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন? কয়দিন সময় নিয়েছে? 8টা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন আপা? আমি আপনাকে এই কথাটা বলছি, আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন, মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে মামলা টিকে না। মেরিটটা যাচাই করার জন্য তো সময় লাগে আপা। এটা তো মেরিট যাচাইয়ের উপরে মামলা ওঠে না, এটা পারসেপশনের উপরে মামলা উঠছে, পারসেপশনের উপরে মামলা উঠছে। আমি বলি, খারিজ যখন হয়ে গেল মামলাগুলো, তখন কিন্তু বিচারক কিন্তু এই কথাগুলো কিন্তু জাজে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না, যে কথাগুলো আগে বলতে পারে না। বিচার বিভাগ যখন চরমভাবে আপনার হস্তগত, চরমভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ, তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে না। আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল, তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তাকে কিভাবে তার স্ত্রী, তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার স্ত্রীকে মারা যেতে হয়েছে। তো এই যে কষ্টগুলো, এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে। তারা কেউ খুব বুদ্ধিমান যারা, তারা বিব্রত বোধ করেছে, বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। আপনি দেখেন প্রধান বিচারপতি উনি কি করেছিলেন, উনি নিজে অনেক সুবিধা নিয়েছিলেন।
তৎকালীন। তো এই যে এই কারণগুলোর জন্য যে এই মামলাগুলো যে মেরিটে টিকবে না এটা আপনিও জানেন, কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে 4-5 মাসে কিন্তু মাত্র কয়েকদিন আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন মাত্র কয়েকদিন আগে, এই 7 মাস যাবত। কিন্তু আপনার কাছে মনে হয় যে বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না, এটা আপনি বলতেছেন তাই না? না, প্রভাবিত তো একটা সময় করা গিয়েছে। না এই সময় না শেখ হাসিনা সরকারের কথা বলতেছেন, শেখ হাসিনা সরকারের কথা আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না। আমি এই সময়টাই শুধু এইটুকু বলবো যে যারা যারা সাফারার ছিল, খুদ প্রধান উপদেষ্টা সহ যারা আক্রোশের ইসে ছিল, তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায়। তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ, এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইউনূসকে মামলা মুক্ত করে তখন ওরা হচ্ছে প্রভাবযুক্ত, যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত, তাই তো? নো, আমি বলেছি উনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা পড়ে বা তার চেয়েও হালকা ক্রাইটেরিয়া যদি পড়ে, তাহলে কিন্তু অটো ওগুলো কিন্তু বানচাল হয়ে যাওয়ার কথা। আমি এই কথাটাই বলেছি। ওকে, ঠিক আছে। আমি তার মানে বলি নাই যে প্রভাব মুক্ত হলে কিন্তু উনারও সময় নিত, উনারও মিনিমাম 7 মাস সময় নিত, উনার কিন্তু 7 মাস সময় নেয় নাই। খালেদ ভাই, এটা আপনি একটু খেয়াল করেন। আমি একটু জাবিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই, আপনি যদি একটু সময় দেন। সেটা হলো, জাবিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদের জন্য, বিলোপের জন্য মাঠে নেমেছিল। যদিও আপনি প্রতিবাদ করেছেন, আমি এটা আবারও বললাম, ওনারা 4 তারিখের আগ পর্যন্ত কোটার জন্যই ছিল, চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল। তাদের আন্দোলন এখন সরিষার মধ্যে ভূত রাখার জন্য, যদি ভূতটা থাকে সেটা তারা জানবে, এটা অন্য কেউ জানার কথা না। কারণ তাদের যারা যুদ্ধ করেছে, যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে, তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে। তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটাকে এক ধরনের মুনাফিকি বলে, অন্য কিছু বলে না। তাদের জন্য আমি সবার জন্য এই কথাটা বললাম। আমার লাভ হয়েছে, দেশের লাভ হয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু এই লাভের জন্য ওরা তো তবু 1-1.5 বছরের একটা প্ল্যান করে 1-1.5 মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে, সেটা কোটা দিয়ে পারুক আর যাই দিয়ে পারুক, ওরা তো এটা এক্সিকিউশন করে দেখাইছে মাঠের মধ্যে। সেদিন মাঠে ছিলাম না, আপনারা মাঠে ছিলেন, কিন্তু আপনারা মাঠে মরেন নাই, মরছে উনারাই। আমি কে বলেছে আমাদের লোক বেশি মরেছে? সেটা আপনারা দাবি করেন, সেটা আপনারা দাবি করেন, আপনারা দাবি করেন। আমি বলি প্লিজ, জি, কয়জন ছাত্র আমি প্রত্যেকটা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি। এবং ছাত্র যারা, কয়জন ছাত্র যারা বাকি ছিল সবই অনেক বেশি, তার চেয়ে অনেক বেশি রিকশাওয়ালা, ভ্যান গাড়ি চালক, বিএনপি তো না, দলীয় বিএনপি তো না, বিএনপি অবশ্যই বিএনপি। রিকশাওয়ালা তো বৈষম্য বিরোধীর কথা শুনেই আসছে, বিএনপির কথা শুনে তো আসে না। কোন বৈষম্য বিরোধী না। শোনেন, যখন আপনি মানবতার জন্য 28 অক্টোবরে তো বাংলাদেশের মানুষ রিকশা চালাইতো, আপা 28 অক্টোবরে তো বাংলাদেশের মানুষ রিকশা চালাইতো, তারা তো আসে নাই। আমি আপনাকে এটাই বলি, এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে। আমি এখন ওদের পক্ষেই কথা বলছি। জি, বলেন। কারণ ওরা যদি বিএনপি হয়ে নামতো, ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপির সন্তান, বড় বড় নেতা, উপদেষ্টারাও কিন্তু বিএনপির সন্তান। ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো, তাহলে কিন্তু ওদেরও অবস্থা 14 শিকের মধ্যেই হতো, ওরা নামতে পারতো না। ওদের অনেক রকম প্ল্যান করে, অনেক রকম ভাবে ঘুরে ঘুরে এই কাজগুলো করতে হয়েছে। তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি, ওরা নিজেদের মধ্যে হারায় গেছে। এই যে মানে মুনাফিকি চরিত্রটা এখন প্রকাশ পাচ্ছে। আপা একটু ছোট করে বলি যে, আপা যখন এটা প্রকাশ পাওয়া গেল, এই সরকার কিন্তু, আমি যত কথাই বলি, 25 জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু 25-26 জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি। যখন মূল উদ্দেশ্য কি, যখন তাকে বুঝে ফেলে, তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে, ওরা তো মাঠে দাঁড়াইছিল, আবার চলে তো যায় নাই। আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপি কে অসংখ্য বার জিনিসটা কাছাকাছি চলে আসতে দেখছি। আমি আপনাকে বলি, ওরা কিন্তু অনেকেই চলে গেছিল, অনেকেই হাত তুলে ফেলছিল, অনেকেই মুসলেকা দিয়েছিল, কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল। ওরা কাউকে চিনে না, কারণ সমন্বয়কদের একজনের সাথে আরেকজনের কোনো সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের। ওরা যখন হাত তুলে ফেললো, ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে, তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল। ওরা কিন্তু এটা ওরা জানতো না, ওরা জানেও নাই। সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল। এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম। বিএনপির এই যে ছেলে, আজকে এখন যদি ওরা ডাকে, এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না। এই তাহলে বাকি ছেলে মেয়েগুলা কারা ছিল এটা নেপথ্যে? আমরা কি করেছি দেখেন, 3 তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি। আমি বলি, ঘুরে দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় ছোট ছোট জাপলা গুল হয়ে বসে গান গাচ্ছে, বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং বৈষম্য। আমি বলি,
আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারু সিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না, এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি। দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারু সিলাই সিন্নিটা হয়েছিল। আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি। আপনি একটু আমাদের পরিষ্কার করে বলেন কারু সিলাই সিন্নি আগেও ছিল, আপা কারু সিলাই সিন্নি মুন্সি কে? বিএনপি। আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি 15 বছর 15.5 বছর মাঠেই ছিল, মাঠেই আছে। বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট, এটা কিন্তু নরমাল কোন সরকার না, একটা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টকে যখন বিএনপি তুলতে পারবে না একা, তখন অন্য যেভাবে আসুক, বলে না যে মুমূর্ষু রোগীর জন্য সবকিছু হালাল। এই আগস্ট জুলাই আগস্টটা ছিল মুমূর্ষু রোগী। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা দেখছি হেফাজতের সময় আসলে বিএনপি বলছিল যে তারা পাশে আছে, তারা পাশে থাকতে বলছিল, বেগম জিয়া আহ্বান জানিয়েছিলেন, তারা বিভিন্ন সময় আসলে পাশে ছিলেন, এই কথা আমার অস্বীকার করার কোনো উপায় নাই। বিএনপি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো কিছু হইলেই বিএনপি পাশে ছিল। কিন্তু আপনি এই যে একটু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাকে একটু বলবেন যে আপনাদের যিনি অফিস সামলান, আপনাদের যিনি মুখপাত্র জনাব রুহুল কবির রিজভী বলছেন টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা, এটাকে আপনিও মনে করেন এরকম? এক দুই লাইন যদি বলেন, কারণ আমাদের আবার একটু দেখেন, আমি ওইখানে আমি নিউ ইয়র্ক টাইমসের ওগুলো আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না, এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে, ধারাবাহিকতা থাকে। সেটা একসময় আওয়ামী লীগ এরকম করতো, মেঠো বক্তৃতা বলতো বা কিছু। আমি এটা বলতে চাই এটা আরো প্রমাণ সাপেক্ষে, কারণ রিজভী আহমেদ আমার চেয়ে বড় নেতা, উনি যা বলেছেন উনি ওনার ওইটা একটা বিবৃতি ছিল, বাট আমি এখানে টকশো করছি। আমি আরেকটু কথা জাবিনের বলতে চাই, আপনারা কি আবার একটু ঘুরে আসবো? জাবিন আরেকটু কথা বলুক, আরেকটু কথা সহ বললেন, তাহলে তো অনেকগুলো জমে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ছোট করে বলেন। জি আপা, এই যে পিলখানা শাপলা এইসবের বিচার এখন যেটা বলছেন জাবিনরা, যে এই বিচারগুলো কি বর্তমান সরকার চায়? পিলখানার বিচার কি চায়? পিলখানার বিচার কি আদৌ পাচ্ছে? পিলখানার বিচার কি, পিলখানার যারা জেলে ধুকে ধুকে মরছে তারা কি ছাড়া পেয়েছে? অথচ শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু ছাড়া পেয়ে গেছে অনেকেই। তো পিলখানা শাপলা এই বিচারগুলো কিন্তু যতই মুখে বলুক, আরো যে জাবিন যে কথাগুলো বলছে আওয়ামী লীগের বিচার না চেয়ে বিএনপি কি করেছে, আমি এইটুকু বলি যে এই সরকার আওয়ামী লীগের কি বিচার করেছে, কি বিচার চেয়েছে? যদি এই সরকারের প্রথমে সমস্ত বাংলাদেশের শোনেন 2-1 শেখ হাসিনা পালিয়েছে, 2-3 হাজার নেতারা পালিয়েছে কোনোভাবে, কিন্তু আর বাকি সব বাংলাদেশে আছে, তাদের কি ধরপাকড় হয়েছে ওইভাবে? যেভাবে আপনি ডেভিল ধরতে গিয়ে ডেভিল ধরেন নাই, আপনি ডেভিলের নাতি নাতনি ধরছেন। নাতি নাতনি ধরে তো কাজ হবে না, ওরা তো নাবালক। আপনি সাবালক ডেভিলদের ধরেন। আপনি যাদের ঘরে ঘরে ভর্তি টাকা, আপনি টাকা সরাইছেন, টাকা সরকারি ভাবে ক্রয় করছেন, এই টাকার উৎস কি আপনি জানতে চাইছেন? এই জিনিসগুলো এই সরকার করে না, ইচ্ছা জাবিন কি জানে আমি জানি না, আমি কি শুনছি সেটা আমি বলি। আমি শুনছি যে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি, চেয়ারম্যান, মানে উপজেলা চেয়ারম্যান জাতীয় লোকেরা, তারা বিএনপির লোকেদেরকে টাকা টোকা দিয়া ম্যানেজ করে তারপর পালাইছে। এটা আমি স্থানীয় বলছি। আপনার কথা আমি আপনার কথা যদি এটা সত্যি হয়, আমি এটা শুনি নাই, আপনার কাছে আমি শুনলাম। যদি এটা সত্যিও হয় ঘটনা, আমি আপনাকে বলি, তাহলে এটার বিচার করার দায়িত্ব কার? সরকারের। অবশ্যই সরকার কেন এটা বের করতে পারে না? সরকার কেন এটা বের করে না? সরকার চাইলে আপনার রাত 3টায় আপনার করতে পারেন, আপনি প্রেস কনফারেন্স করতে পারে, একজন হোম অ্যাডভাইজার। সরকার তো দুষ্ট। তাহলে সরকার যদি না করে তাহলে আপনি এটা কার কাছে এটা চাবেন? সরকার আপনার আর্মিদেরকে ক্ষমতা দিয়েছে, তাদেরকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তাদেরকে দিয়ে ডেভিল উদ্ধার করছে। ডেভিল আমি বলি নাই যে ডেভিল শুধু বিএনপি আওয়ামী লীগে আছে। বিএনপিতে যদি থাকে এটা সরকার বের করবে, যদি নাগরিক কমিটিতে থাকে এটাও সরকার বের করবে, যদি সাংবাদিকদের মধ্যে থাকে সেটাও সরকার বের করবে। আপনার বক্তব্য পরিষ্কার। আমার মনে হয় আপনি একদম স্পষ্ট বলেছেন। আমি এই জায়গা থেকে একটু ডক্টর জাবিনের কাছে যেতে চাই। ডক্টর জাবিন, আমরা যে জরিপের যে প্রশ্নটা পড়লাম সেই প্রশ্নটা নিয়ে আপনার কাছে একটু আসি। আমরা এই প্রশ্নের 2টা ভাগে আমি আপনাকে একটু আসলে পরীক্ষা মানে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এনসিপি একটি বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। আমরা প্রশ্নটি এমন ভাবে করতে চাই যে একই বিষয় কি এনসিপির জন্য সত্য না? এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে? জাবিন আপনি শুনছেন কিনা আমি জানি না, মনিয়াপা শুনছেন কিনা আমি জানি না। আমি তো শুনছি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে, বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে, আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে। এইটা আপনি এটাকে কিভাবে দেখেন? আর বিএনপির মানে বিএনপির কি প্রবলেম সেটা নিয়ে এনসিপির বিবৃতি দেওয়ার কারণ কি? মানে এইটা আপনি কি আসলে কিভাবে দেখেন? আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে। আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে?
কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে 7ই আগস্ট 2024 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা, যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি, চাঁদাবাজি, এটা ছিল 372টা, এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি, সংঘর্ষ, সেটা ছিল 488টা, এবং মৃত্যু 70টা। এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়ায় আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়েছে, হামলা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে, আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায়, আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল, কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই। তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে, সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন, তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। আরেকটা যেটা, এবং এই যে আপনার জনাব সার্জিস আলম, আপনাদের একজন নেতা, উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন, তার আগে হান্নান মাসুদের গাড়ি নিয়ে গেছেন, সেটাতে চাঁদাবাজি করছেন, সেটা অনেকেই বলতেছেন। আপনারা কি এটা তদন্ত করছেন? আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই। আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে, আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন, মনে হচ্ছে যে এটা ছেলে খেলা। একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে, পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা, বাবার টাকা। আপনারা এটা কিছু বলতেছেন না, কোন রকম তদন্ত করতেছেন না, আপনারা বলতেছেন যে আমরা। খালেদ ভাই, গত এই ঈদের আগে এই সার্ভিসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি, টকশোতে গিয়েছি, প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদিহি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, এনসিপি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। আমাকে শেষ করতে দেন, আমাকে একটু শেষ করতে দেন। যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদবাক্য হবে। আমরা সবাই কিন্তু এখানে যেহেতু এটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, গণমাধ্যমের সাথে কথা বলছি। আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে। আমি আরো বলি যে আপনি আমাকে যে কথাটা শেষ করতে দিলেন না, তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই, এটা স্বয়ং তাদের দলের যে তারেক রহমান সাহেব, উনি নিজেও কিছুদিন আগে, এই 2-1 দিন আগে, ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজোন করেন বা টানতে পারেন না। সো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের ইয়াটা নাই, কন্ট্রোলটা নাই, এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন। আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন, এটা এই কারণে আমি বলবো যে আমরা এখনো সাংগঠনিক ভাবে ওভাবে বিস্তার লাভ করি নাই। নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু শেল্টার নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে, কারণ এই যে এইগুলো কিন্তু এই 1 মাস আগে আমরা এসে নতুন করে তৈরি করি নাই, বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসে জন্ম নিয়েছি। সো এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেশতার মতো বিহেভ করা। সো আমরা কিন্তু অথবা আপনার দায়িত্ব, অথবা আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটারও বেশি করে করা। একটু খালেদ ভাই আমি শেষ করি। ওই সংস্কৃতি বেশি করে না, ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা। আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে চাই এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না, আমরা এটা চর্চাটাও করতে চাই। এবং আপনি যখন বলেন যে গণ অভ্যুত্থান, বা আপনারা যখন বলেন যে গণ অভ্যুত্থান এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, ছাত্রদের ডাকে হয় নাই, এটা গত 15 বছর বিএনপি নির্যাতিত হয়েছে, এটা যেমন সত্য। 24-এর গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে, বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে, সেটাও সমান পরিমাণ সত্য। এখানে এটা অস্বীকার করে কোনো উপায় নাই। ঠিক একইভাবে গণ অভ্যুত্থানে যেভাবে সবাই হকদার, এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব 1 মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব, 47 বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব। আমরা শুধু একটা বিবৃতি দেই নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন, একটা বিবৃতি না। আপনার কথা শেষ হলে আমি একটু বলি, মানে এটা কথা শেষ হলে আপনি একটু বলি। আপনি তো বলে যাচ্ছেন, এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি, আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে, কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন। জি বলেন। আপনি বলতেছেন একটা বিবৃতির কথা।